গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি অমৃতসর থেকে চলে যাচ্ছি। আমার এরপরে যে হোটেল বুকিং আছে সেটা পাঠানকোটে, কিন্তু এখন আমি যাব ফার্স্টে ধর্মশালা। ওখানে কিছু সাইট সিন করবো, আপনাদেরকেও দেখাবো। তারপরে আমি স্টে করব পাঠানকোটে। তো আমি রাস্তা দিয়ে যেরকম যাব, আমার কার বুকিং রয়েছে, গাড়ি এখনই এসে যাবে। তো যেতে যেতে যা কিছু আমি দেখবো সবকিছুই আপনাদেরকে আমি শেয়ার করব। वेट कर रहे थे। बहुत सारा यहाँ से छोड़ा हुआ है। অমৃতসর থেকে পাঠানকোট প্রায় 115 কিলোমিটার। পাঠানকোট থেকে ধর্মশালা 85 কিলোমিটার। আমরা স্ট্রেট ধর্মশালা যাব, মানে 200 কিলোমিটার জার্নি করব। শীতকালে পাঞ্জাবের কুয়াশা যে কতটা ভয়ঙ্কর সেটা দেখতেই পারছেন। আর এখানে ড্রাইভাররা এর জন্য মোটেই বদার নন। গাড়ি 80 থেকে 100-তে দিব্যি চলছে। আর এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী যাওয়ার, পাঠানকোট যাওয়ার রাস্তায়। এবার একটু সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য একটা এসি ফ্যামিলি হল, যেটা লেখা আছে বলবিন্দর বৈষ্ণব, এখানে একটা ধাবা, একটু দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। আর পুরো রাস্তাটা দেখাচ্ছি, দেখুন পুরো ফগ, মানে এত কুয়াশা, আমার মুখ দিয়েও ধোয়া বেরোচ্ছে। মানে মারাত্মক কুয়াশা পুরো রাস্তায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখানে আলুর পরোটা অর্ডার করেছি 3টে, প্রত্যেকটা পরোটা 70 টাকা করে। তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা দই দিয়েছে, আর বলেছি কফি আর চা দেওয়ার জন্য। আমার কফিটা দিয়ে গেছেন, এখনো চাটা দেননি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আবার পাঠানকোটের দিকে আমাদের জার্নি স্টার্ট করলাম। গাড়ি আবার সেই কুয়াশার মধ্যে দৌড় শুরু করলো। তবে এই কুয়াশা পাঠানকোটের পরে কমে যাবে। সকাল প্রায় 11টা বাজে। রাস্তা একদম পরিষ্কার। এখান থেকে ডান দিকে গেলেই পাঠানকোট। আমরা সোজা এগিয়ে চললাম। পাঠানকোটকে পাঞ্জাব আর হিমাচলের বর্ডার বলা হয়। কিছুটা এসে ড্রাইভার গাড়ি থামালেন একটু চা বিরতির জন্য। আমাদের জার্নি অনেকটা পথে আমরা চলে এসেছি। পাঠানকোট ক্রস করে আমরা পাঞ্জাব ক্রস করে গেছি, দিয়ে আমরা এখন হিমাচল প্রদেশে ঢুকে পড়েছি। পাহাড় শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা যাব ধর্মশালা, তার দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। অমৃতসর থেকে জার্নি করে আমরা এখন এসে গেছি ধর্মশালা স্টেডিয়ামের কাছে। এবার গাড়ি কিন্তু স্টেডিয়ামের আগে, অনেকটা আগেই ছেড়ে দিতে হয়েছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই। তো হাঁটছি, হেঁটে হেঁটে এবার আমরা স্টেডিয়ামের দিকে ঢুকছি। এই স্টেডিয়ামে ঢোকার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিট হচ্ছে পার হেড 30 রুপিস। এখানে আপনি ক্যাশ পেমেন্টও করতে পারেন, আবার ইউপিআই দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। অবশেষে স্টেডিয়ামের ভেতর আমি এসে গেছি। এই যে স্টেডিয়ামটা আমি দেখাচ্ছি, এখানে প্রায় 21,000 মানুষের বসার ক্যাপাসিটি রয়েছে। আর এখন গ্যালারিতে আপনার হচ্ছে একটা গেট খুলে দিয়েছে, সেখান দিয়ে সমস্ত দর্শকদের ঢুকতে দিচ্ছে দেখার জন্য। আর স্টেডিয়ামটা 2003 সালে কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে সি লেভেল থেকে 1459 মিটার উপরে অবস্থিত। এই যে স্টেডিয়ামটা আপনারা দেখছেন, এটা একটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস স্টেডিয়াম। এটা হচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট
অ্যাসোসিয়েশন এবং ওমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার। এটা হচ্ছে হোম গ্রাউন্ড এটাকে বলা হয়। এই স্টেডিয়ামের মধ্যে বিভিন্ন রকম খেলা হয়। তো 2013 সালে এখানে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা হয়েছিল। আর 2023 সালে বিশ্বকাপের 5টা ম্যাচ এখানে হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ম্যাচ, যেটা ইন্ডিয়া নিউজিল্যান্ড ভার্সেস যে খেলাটা হয়েছিল সেটা কিন্তু এই স্টেডিয়ামেই হয়েছিল। এই স্টেডিয়ামে বিশেষত্ব যেটা আমি দেখলাম যে বিভিন্ন রঙের চেয়ার রয়েছে, নীল, লাল, হলুদ, সবুজ, ভারী সুন্দর লাগছে দেখতে। আর সামনে যে খেলাটা চলছে বেশ একটা খেলা খেলা আমেজ লাগছে, শীতকালের পরিবেশ। আর চারপাশে যে সিনিক বিউটিটা, মানে অন্তত আমি যেটুকু দেখছি মানে মাইন্ড ব্লোয়িং, মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে খেলা ভাবাই যায় না। আশা রাখবো যে ভবিষ্যতে যদি এখানে ওয়ার্ল্ড কাপ হয় একবার অন্তত দেখতে আসবো। আপনারাও যদি পারেন চেষ্টা করবেন একবার অন্তত ধর্মশালায় এলে স্টেডিয়ামটা ঘুরে যেতে। এখন আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলাম, এবারে আমরা যাচ্ছি দলাই লামা টেম্পলের দিকে। এটা রয়েছে আপনার ম্যাকলডগঞ্জে। স্টেডিয়াম থেকে বেরিয়ে ম্যাকলডগঞ্জ যাওয়ার পথে শুনলাম যে এখানে একটা ধর্মশালা টি গার্ডেন রয়েছে, তো আমরা এখন টি গার্ডেনের দিকে যাচ্ছি। ধর্মশালা টি গার্ডেনে আমি এখন এসে গেছি, ভেতরে এবার আমি ঢুকছি। চা বাগানের কথা শুনলে না এসে কি পারা যায়? যদিও আমাদের এটা প্ল্যানে ছিল না, তবু চলে এলাম। এটা কাংড়া ডিস্ট্রিক্টের খুব ফেমাস চা বাগান। এখানে কোম্পানির আউটলেট আছে, মানে এখানে চা চাষ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত হয়। ধর্মশালার এখানে যে টি গার্ডেনটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এই টি গার্ডেনটার বাইরে দেখলাম নাম লেখা রয়েছে হিমালয়ান ব্রিউ, এবং এখানে বিভিন্ন ধরনের চাও পাওয়া যাচ্ছে। আপনি যদি মনে করেন বসে এখানে খেতে পারেন। গ্রিন টি থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের মকটেল রয়েছে, আর এছাড়াও বিভিন্ন ফ্লেভারের চা পাতা রয়েছে। আপনি কিনতেও পারেন, বসে খেতেও পারেন। দারুণ সিনিক বিউটি, এখানে এলে এই জায়গাটা একটু ঘুরে যাবেন। হিমালয়ান ব্রিউ কোম্পানি 150 বছরের বেশি সময় ধরে চায়ের বিজনেস করছে, আর তাদের এই আউটলেটটা আমার দারুণ লেগেছে। মশালা টি দিখাইয়ে না স্যার। ये कितना ठीक है मसाला है और छोटा होगा इसका, छोटा पैकेट देखिए। তাই এটা দুধ চায়ের জন্য ছোট প্যাকেট। হ্যাঁ ছোট প্যাকেট, এটা দুধ চায়ের জন্য। এটা গ্রিন টি, এটা স্ট্রং মশলা চা। টি গার্ডেনে এসছি, চা পাতা না কিনলে হয়। চা খাওয়ার সময় নেই, তাই বিভিন্ন ফ্লেভারের কয়েকটা চা পাতা কিনে নিলাম। এই যে চা পাতাগুলো কিনে একটা প্যাকেটে করে নিয়ে যাচ্ছি। এখন আমরা চললাম দলাই লামা টেম্পল দেখার জন্য। বেলা প্রায় 3:30 বেজে গেছে। দিনের আলো থাকতে থাকতে মন্দির পৌঁছে যাব, কারণ চা বাগান থেকে দলাই লামা টেম্পল মাত্র 10 কিলোমিটার। দলাই লামা টেম্পল দেখার জন্য আমরা যাব ম্যাকলিওডগঞ্জ। ধর্মশালা থেকে যদি আপনারা ম্যাকলিওডগঞ্জ রোপওয়ে করে যেতে চান, তাহলে এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। 10 থেকে 15 মিনিট লাগবে, আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে ওখানে যেতে হবে। ম্যাকলিওডগঞ্জ হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালার একটি উপশহর। 1846 সালে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলটি দখল করে, আর ব্রিটিশ আমলে গরমে খুব পপুলার হিল স্টেশন হয়ে ওঠে। বর্তমানে টুরিস্ট স্পট হিসেবে এটা খুব পরিচিত, বিশেষ করে পাঞ্জাব থেকে উইকেন্ড ছুটি কাটাতে প্রচুর মানুষ আসেন। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দলাই লামা টেম্পলের দিকে যাচ্ছে। এটা একটা চক, এখানে প্রচুর দোকানপাট রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবারের এখানে জিনিসপত্র রয়েছে। ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা থেকে উঁচুতে, এর উচ্চতা 6830 ফুটের মতো। বরাবরই এই অঞ্চলে তিব্বতীয়দের একটা প্রভাব রয়ে গেছে। 14তম দলাই লামা যখন তিব্বত থেকে বিতাড়িত হন, তার 1 বছরের মধ্যে মানে 1960 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওনাকে আর ওনার অনুসারীদের এখানে বসতি গঠনের অনুমতি দিয়েছিলেন। আর সেই থেকেই দলাই লামা আর তার অনুগামীরা তিব্বতের নির্বাসিত সরকার হিসেবে ম্যাকলিওডগঞ্জকে গড়ে তুলেছেন।
তাদের প্রচেষ্টাতেই নামগিয়াল মঠ প্রতিষ্ঠা পায়, যা দলাই লামা টেম্পল নামে পরিচিত। দলাই লামা টেম্পলের একদম গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এবার এই মন্দিরের ভেতরে আমি ঢুকছি। গাড়ি আমাদেরকে যেখানে ছাড়লো সেখান থেকে প্রায় 600 মিটার হেঁটে এসে তারপরে মন্দিরটা। আর এই রাস্তাটা কিন্তু বেশ একটু খাড়াই আছে, তো সেটা বুঝে কিন্তু এখানে আসবেন। এই মন্দিরটার নাম হচ্ছে নানগায়াল মনেস্ট্রি। এটা হচ্ছে 14তম দলাই লামা যখন আসেন তখন থেকে এটাকে বলা হয় দলাই লামা টেম্পল। আর এখানে 1959 সালে প্রায় 55 জন মঙ্ক থাকতেন। আর এখন বর্তমানে 2023 সালে এখানে প্রায় 200 জন মঙ্ক এখানে বাস করছেন। মানে আস্তে আস্তে সংখ্যাটা কিন্তু বাড়ছে, কারণ জায়গাটাও অনেকটা বড় করে এখানে বিস্তৃত করা হয়েছে। এই যে রোপওয়ের কথা বলেছিলাম, দেখুন এই যে রোপওয়েটা দেখা যাচ্ছে, রোপওয়েটা যাচ্ছে। আর দূরে দেখুন পাহাড়ের সিনিক বিউটিটা কি অসাধারণ লাগছে। আসুন আমি এবার মন্দিরের ভেতরে ঢুকছি, কি কি আছে সবটা আপনাদের দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে আমরা উঠছি। মন্দিরের ভেতরে ঢোকার পথটা এদিকে, আর ফার্স্টে জুতো ছাড়তে হবে, জুতো রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। টিবেটিয়ান মন্দিরগুলো যেরকম হয়, ভেতরটা শান্ত নিরিবিলি পরিবেশ, ভালো লাগলো বেশ। আর বাইরে উইশ হুইল রয়েছে, চলুন দেখা যাক। টেম্পলের এই সাইড থেকে দেখুন সিনিক বিউটিটা অসাধারণ লাগছে। পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, তার কোলে পুরো জনবসতি রয়েছে। আর রোপওয়েগুলো ওই যে ওখানে দূর থেকে দেখুন ছাড়ছে, রোপওয়েগুলো যাচ্ছে। আমি এখন টেম্পলের একদম টপে চলে এসেছি। এখান থেকেও দেখুন সিনিক বিউটিটা কি সুন্দর দেখাচ্ছে। এটা বড় উইশ। মন্দির থেকে বেরিয়ে এবার চলে এলাম, হাঁটছি, বিকেল হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। দেখি এবার কি খাওয়া যায়। এখানে অনেক ফুড স্টল রয়েছে। ম্যাকলোডগঞ্জের রোপওয়ে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই জায়গাটা, যেখান থেকে দেখুন মানুষজন এসে নামছেন, আবার যারা যাবেন তারা লাইন দিয়েছেন। ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এক্সপ্রেসো কফি নিয়েছিলাম, ব্ল্যাক কফি। এখানে নেওয়া হচ্ছে, তাতাই নিয়েছে হট চকলেট। আর স্যান্ডউইচ অর্ডার করেছি, বানাচ্ছেন ওনারা, এখনো দেননি। এখানে দেখুন ভেজ স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে চিকেন স্যান্ডউইচ। সন্ধ্যে 6:30 বেজে গেছে। এবার ম্যাকলিওডগঞ্জ থেকে বেরোলাম। সময় ছিল না একদিনও হাতে, থাকলে এখানেই থেকে যেতাম। সত্যি বলতে কি, এটা আমার একটা ঝটিকা সফর ছিল। এখন 3 ঘন্টা জার্নি করে যাব পাঠানকোট। আমার হোটেল সেখানেই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি পাঠানকোট থেকে চলে যাচ্ছি অমৃতসরের দিকে।
এবার আর কালকে তো ম্যাকলডগঞ্জ থেকে পাঠানকোটে পৌঁছতে অনেক রাত্রির হয়ে গেছিল, কারণ ওখান থেকে বেরিয়েছি প্রায় সন্ধেবেলা 6:30টার পর। আর পাহাড়ি রাস্তা পথে এসছি। জার্নিটা দারুণ থ্রিলিং ছিল, কিন্তু এতটাই অন্ধকার যে আপনাদের ওটা আমার দেখানো সম্ভব হয়নি। আর হোটেলে যেখানে আমি উঠেছি মতি রয়্যাল প্লাজা, ভেতরে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়েওছি, তাও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে, দেখুন গরমকালে এলে অসুবিধা হবে না। আর ওপরে এখানে হট কেটল রয়েছে শীতকালে জল গরম করে খাওয়ার জন্য। আমার লাগেজ সব গোছানো হয়ে গেছে, রেডি। Our hearts beat to the city streets. We began to feel আমরা এখন পাঠানকোটের হোটেল থেকে এবার আমাদের অমৃতসরে যাওয়া জার্নি স্টার্ট করছি। like tall buildings as the chemical. যতই অমৃতসরের দিকে ফিরছি ততই কুয়াশা বাড়ছে। অদ্ভুতভাবে দুটো রাজ্যের ওয়েদার দেখলাম। অমৃতসরে ফিরে বিকেলটা রেস্ট নেব, খুব ভোরে কলকাতা ট্রেন ধরবো। অমৃতসরের বাকি ভিডিওগুলো দেখতে পারেন, চ্যানেলে আপলোড করা আছে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।